স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। দেখছেন আলোক হেলথ টিভি, আমি প্রণব সাহু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন বিকেলে, প্রতিদিন সন্ধ্যায় আলোক হেলথ টিভির নিয়ে আমরা স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি বিশেষ করে গাইনি ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার রুকসানা পারভিন। ডাক্তার রুকসানা পারভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিদিন বিকেলে কিন্তু আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে বিকেল সন্ধ্যাটা আমরা সাধারণকে সচেতন করার চেষ্টা করি। দর্শক, আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই, বিশেষ করে ক্যান্সার রোধে এই মুহূর্তে যা করণীয় সেটি নিয়ে আমরা কথা বলবো। এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে আমরা বেশ কিছু বিষয়ে দেখছি, সেগুলো নিয়ে আপনাদের সচেতন করার চেষ্টা করব। তার আগে একটু 10672 এটি আমাদের হটলাইন নাম্বার আলোকের, এবং বিশেষ করে ডাক্তার রুকসানা পারভিনের মতো বিশেষজ্ঞরা এখানে বসছেন নিয়মিত, এবং আপনাদের যে কোনো সমস্যায় আপনারা তার শরণাপন্ন হতে পারেন। একটু তার আগে পরিসংখ্যান দিতে চাইব। বিশেষ করে WHO গবেষণা অনুযায়ী 2024 সালের তথ্য অনুযায়ী বিশেষ করে 32 ধরনের ক্যান্সারে দিনে, অর্থাৎ বাংলাদেশে প্রতিদিন 319 জন আক্রান্ত হন। মানে 319 জন নতুন করে প্রতিদিন বাংলাদেশে 2024 সালের তথ্য অনুযায়ী আক্রান্ত হচ্ছে। বছরে 1,76,256 জন ক্যান্সারে চিকিৎসা নেন। এর মধ্যে মৃত্যুবরণ করেন 1,16,598 জন। আমি বিভিন্ন ক্যান্সারে আগে যেমনটা বলেছিলাম 32 ধরনের, নারীদের যে ক্যান্সারগুলো হয় সাধারণত আমরা জরায়ুমুখের ক্যান্সারটা জানি বা স্তন ক্যান্সার জানি, সেই মানে বিশেষ করে আপনি যে বিশেষজ্ঞ বা আপনি যে চিকিৎসাটা করেন, আমি একদম কোনো রকমের কথা না বাড়িয়ে উপসর্গগুলোতে যেতে চাই, যে এই ধরনের উপসর্গ দেখলে যেন বুঝবে যে তাদের এই ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। কি বলবেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আমি একটু আসলে আলোককে ধন্যবাদ দিতে চাই যে এই যে প্রতিদিনের যে এই আয়োজন, মানুষকে, জনগণকে সচেতন করার যে আয়োজন, সেটা আসলে খুবই প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে মেয়েদের বিভিন্ন ধরনের যে ক্যান্সার, সেগুলির উপসর্গ, অর্থাৎ যে লক্ষণগুলি দেখলে আমাদের রোগীরা বা একজন সাধারণ মহিলা তখন আমাদের শরণাপন্ন হবেন বা আসবেন, সেগুলির মধ্যে শুরুতে আমি বলি যে আমাদের যে ক্যান্সারগুলি, মেয়েদের যে ক্যান্সার, তার মধ্যে আছে ব্রেস্ট ক্যান্সার, স্তন ক্যান্সার যেটা বলি আমরা, জরায়ু মুখের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার। হ্যাঁ, আরেকটি আছে যেটা প্রেগনেন্সির সাথে রিলেটেড, জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক নিওপ্লাসিয়া। তো আমাদের দেশে, অর্থাৎ নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত আয়ের যে আমাদের যে দেশ, সেই দেশগুলিতে সাধারণত জরায়ুর মুখের ক্যান্সারটা কিন্তু সবচেয়ে বেশি হয়। এখন সেটা দিয়ে আমি শুরু করি। জরায়ুর মুখের ক্যান্সার হলে একজন রোগী প্রথমে কি উপসর্গ উনি টের পাবেন? শুরুতেই যেটা বলি আমরা যে যদি উনি মধ্যবয়স্ক হন, অর্থাৎ যার মাসিকটা এখনও বন্ধ হয় নাই, তার ক্ষেত্রে হয় যে পোস্ট কোয়াইটাল ব্লিডিং, অর্থাৎ সহবাসের পরে রক্তক্ষরণ, এটি একটি। এবং যাদের মাসিক একেবারে বন্ধ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে আবার নতুন করে মাসিকটা শুরু হওয়া, অথবা খুব দুর্গন্ধযুক্ত কিছু স্রাব আসা, এগুলি কিন্তু লক্ষণ, প্রাথমিক লক্ষণ আমরা বলি। এছাড়া আরও কী কী হতে পারে? যে তার মাসিক অনিয়মিত হতে পারে, দুটি ঋতুস্রাবের মাঝখানে আবার মধ্যবর্তী সময় আবার কিন্তু তার রক্তক্ষরণ হতে পারে, দুর্গন্ধযুক্ত স্রাব হতে পারে। কখনো কখনো এই জরায়ুর মুখের ক্যান্সারগুলি যদি অনেক প্রোগ্রেস করে যায়, অর্থাৎ চারপাশে যদি ছড়িয়ে যায়, তাহলে আবার কিছু লক্ষণ নিয়ে আসে। এবং সেই সময়েও কিছু কিছু রোগী আমাদের কাছে আসে, যেমন তার প্রচণ্ড কোমর ব্যথা, তার প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, কখনো কখনো দেখা যায় যে তার কনস্টিপেশন হচ্ছে, অর্থাৎ তার বাথরুমে কষ্ট হচ্ছে, তলপেটে ব্যথা, এইসব সিমটমগুলি নিয়েও কিন্তু রোগীরা আসে। এগুলি হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার। এখন আসি আমি যে ডিম্বাশয়ের ক্যান্সার। ডিম্বাশয়ের ক্যান্সার সাধারণত দেখা যায় যে এটি শুরুতেই কিন্তু লক্ষণগুলি তেমন একটা আমরা বুঝতে পারি না। এই ক্যান্সারটি
অনেক বেশি মানে অ্যাডভান্স স্টেজে সাধারণত রোগীরা আমাদের কাছে আসেন। প্রাথমিক অবস্থায় যে লক্ষণগুলি এদের থাকে সেটা হচ্ছে লোয়ার অ্যাবডোমিনাল পেইন বা তলপেটে ব্যথা, কখনো কখনো একটু ক্ষুধামন্দা, কখনো দেখা যায় তার একটু বমির ভাব, খেতে পারছে না, একটু খেলেই পেটটা ভরে যাচ্ছে। তো যেই উপসর্গগুলি বললাম সেগুলি থাকলে কি হয়, একটা মানুষ কি মনে করে যে ঠিক আছে আমার বোধহয় একটু অ্যাসিডিটি হচ্ছে বা অন্যান্য যে অসুখগুলি আছে তার সাথে কিন্তু এই উপসর্গগুলি থাকে। সেজন্য তখন তারা মনে করে যে ঠিক আছে আমি একটু সাধারণ একজন চিকিৎসকের কাছে যাই বা আমি একটু নিজেই কিছু মেডিসিন নেই। এভাবে করতে করতে যখন একেবারে অ্যাডভান্স স্টেজে চলে আসে তখন কি হয়, তার তলপেটে সে একটা চাকা অনুভব করে, কখনো কখনো দেখা যায় যে তার পেট একদম ফুলে যাচ্ছে। হ্যাঁ, তো এই সিমটমগুলি সাধারণত ডিম্বাশয়ের ক্যান্সারে নিয়ে আসে। এছাড়া আমরা বলেছি জরায়ুর ক্যান্সার অর্থাৎ ইউটেরাইন ক্যান্সার, সেখানেও দেখা যায় মাসিক অনিয়মিত হচ্ছে, একটু দুর্গন্ধযুক্ত স্রাব হচ্ছে বা দেখা যায় অতিরিক্ত রক্তস্রাব, এই সিমটমগুলি নিয়ে আসে। মানে এই বিষয়গুলো যেমনটা আমরা জানি যে সবসময় এগুলোর মধ্যে আপনারা পেশেন্ট পান এবং তাদের অনেক কথা, সেগুলো নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। কিন্তু তার আগে একটু যে এর যে চিকিৎসা পদ্ধতিটা, আমি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের কথাই বলছি, মানে তাদের যে চিকিৎসার মান, এবং অনেকেই ভাবেন যে ক্যান্সার এটা অনেক ব্যয়বহুল, সেটা তো থাকেই, কিন্তু তারপরেও মানসম্পন্ন চিকিৎসা পাওয়া, মানে সব কিছু মিলে আমাদের স্ট্যান্ডার্ড নিয়ে দর্শকদের কি বলবেন? আমি আসলে এর আগে দু একটা প্রোগ্রামেও আমি বলেছি আলোকের এই উদ্যোক্তা যিনি আমাদের ব্যবস্থাপনা পরিচালক স্যার, ওনাকে সত্যি ধন্যবাদ দিতে হয়। কেননা সারা বাংলাদেশে ক্যান্সারের হসপিটাল কিন্তু খুব কম, ভীষণ কম, এবং টারশিয়ারি লেভেলে একটি শুধু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতাল। তো দেখা যায় যে ক্যান্সার হলে বা এই উপসর্গ দেখা দিলে আমরা কোথায় যাব, মানুষ কিন্তু এইরকম একটা দ্বিধাহীনতায় ভুগতে থাকেন। সেই জায়গায় আলোক যে এগিয়ে এসছে, এবং একটা ক্যান্সার হলে প্রাথমিকভাবে যে চিকিৎসাগুলি, যে পরীক্ষাগুলি, অথবা যদি আমি বলি যে জরায়ু মুখের ক্যান্সার হলে যে ক্যান্সারের আগে যে স্ক্রিনিং টেস্ট আমরা বলি, যেমন ভায়া, প্যাপস, কলপোস্কোপি, এইচপিভি, ডিএনএ, এগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু আলোকে আসলে এটা পাওয়া সম্ভব এবং স্বল্প খরচেই, আবার স্বল্প খরচে, সেটা আবার 30 বছর ধরে তার যে গুডউইল সুনামের সঙ্গে। আমরা যেমন মানে আমি একদম পরিষ্কারভাবে বলি যে আমাদের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন স্যার কিন্তু সবসময় স্ট্যাটিস্টিকে বিশ্বাসী, যে যা কিছুই করবেন মানে এই যে ক্যান্সার মানে কত সংখ্যক আক্রান্ত হয়, কত সংখ্যক প্রতিদিনে গড়ে প্রতিবেদন, মানে এই WHO মানে সমস্ত কিছুই কিন্তু মানে নখদর্পণে, এবং সেখান থেকে নির্যাস নিয়ে সেখান থেকে গবেষণালব্ধ ব্যাপারগুলো নিয়ে তিনি তার পরিকল্পনা সাজান, যে সেবা দেওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য, যেটা আপনি বলছিলেন। সেই সাথে আমি একটু অ্যাড করি দাদা, সেটা হচ্ছে যে যদি ক্যান্সার চিকিৎসার যদি স্ট্যান্ডার্ডটা চিন্তা করি, এই স্ট্যান্ডার্ডের যে চিকিৎসা বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই জায়গায় যদি আমরা খরচ চিন্তা করি, ওই যে বললেন যে ক্যান্সার চিকিৎসা কিন্তু আসলেই ব্যয়বহুল, সেই স্ট্যান্ডার্ডের জায়গায় যদি আমরা চিন্তা করি, আলোক কিন্তু অনেকটাই কিন্তু অনেক কম, মানে সেবা দেওয়ার মানসিকতা নিয়েই কিন্তু সে এই কাজটা মানে করছেন। আমার একটা সহজ সরল প্রশ্ন, যে বিশেষ করে ঢাকার বাইরে যারা অনেকেই ক্যান্সারে আক্রান্ত হন, বিশেষ করে আমি নারীদের কথাই বলবো, আবার এই বিষয়টি এরকম যে ফ্যামিলির অন্যান্য সদস্যের সাথে খুব বেশি আলোচনা করা যায় না, বা এই ব্যাপারগুলো যেন আলোচনা হলে একটু দূরে থাকো, যে একটা অস্বস্তি এইসব বিষয়ে কথা বলবে, বা একটা ছেলে একটা মেয়ে এগুলি নিয়ে কথা বলবে। আমাদের সামাজিক ব্যবস্থা কিন্তু এই ধরনের নানা ধরনের জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে ঢাকার বাইরে প্রত্যন্ত গ্রামে বা যারা আমাদের এই আয়োজনটি এই মুহূর্তে দেখছে, ক্যান্সারের পেশেন্ট, মানে তাদের জন্য আপনার পরামর্শ কি? আমরা যারা ঢাকার বাইরে আছেন, তাদের জন্য একদম রিমোট এরিয়ায়, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা এখন কিন্তু চিকিৎসকরা বিভিন্ন প্রোগ্রাম করে কিন্তু আমরা এই জরায়ুর মুখের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার সেসব নিয়ে আমরা বলছি। তথ্যর ব্যাপারে এখন কিন্তু তথ্য খুব সহজলভ্য, তাই আপনারা জানবেন, ক্যান্সার সম্পর্কে একটু জানার চেষ্টা করেন এবং মানার চেষ্টা করেন, এটি একটি। 2 নম্বর, এই যে জরায়ুর মুখের ক্যান্সারের যে স্ক্রিনিং টেস্ট বললাম, তার মধ্যে একটা হচ্ছে ভায়া, ভিজুয়াল ইন্সপেকশন ইন অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু উপজেলা লেভেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পরীক্ষাটি হয়, সরকারিভাবে হয়। শুধুমাত্র একটা 10 টাকার টিকিট করে
আপনি যদি এই পরীক্ষাটা যে নিয়ম আছে প্রতি 5 বছর বা 3 বছর পর পর যদি আপনি এই পরীক্ষাটি করেন, তাহলে কিন্তু আপনি অন্তত একটি ক্যান্সার থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন। তাই আমি অনুরোধ করব যে আপনি যারা ঢাকার বাইরে আছেন, খুব প্রত্যন্ত অঞ্চলে আছেন, আপনার আশেপাশের যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি আছে সেখানে আপনারা খোঁজ নেন। এই যে ভায়া টেস্ট বা অন্যান্য যে ক্যান্সারের যে পরীক্ষাগুলি হয় এবং কিভাবে করা হয়, কি নিয়মে করা হয়, কতদিন পর পর যেতে হবে সেই সম্পর্কে জানুন। এবং মানে সেজন্যই আমরা বলছি যে বাঁচতে হলে জানতে হবে এবং মানতে হবে। একটা বিষয় ডক্টর রুকসানা পারভীন, আমার কাছে যেটি মনে হয় যে এই কথার সূত্র ধরে যে মানতে হবে এবং জানতেও হবে, সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ব্যাপার নিয়ে খুবই 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 তোলপাড় দেখছি যে কিট, মানে এটা মানে অনেকেই এটা বোঝেন না বা আমিও খুব একটা জানতাম না, কিন্তু যখনই দেখছি যে ব্যাপক আলোচনা, আমি বরঞ্চ কথা না বলে আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো যে আসলে এই যে কিট এটা আসলে কি, মানে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা কেন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে এই কিট বা এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং আমাদের সাধারণ মেয়েরা বা নিশ্চয়ই আপনি অনেক পেশেন্ট পাচ্ছেন, অনেক পেশেন্ট যে এটা নিয়ে একটু বলতে পারছি জন্য আমার ভালো লাগছে যে কিট আসলে আমাদের যে মেয়েরা যে প্রেগন্যান্সি হয়, প্রেগন্যান্সির টার্মিনেশনেরই একটা মেডিকেশন, হ্যাঁ, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। আমরা জানি যে যখন একটা মেয়ে প্রেগন্যান্সি হয়, সেই প্রেগন্যান্সিটা কন্টিনিউ করতে চান না, তখন কিন্তু এমআর করেন, মেনস্ট্রুয়াল রেগুলেশন। তো সেইটা সার্জিক্যাল না করে যখন মেডিকেল অর্থাৎ মেডিসিনের মাধ্যমে করা হয়, সেটা হচ্ছে কিট। এখানে 5টা ট্যাবলেট থাকে, তার মধ্যে প্রথম দিন একটা এবং 24 থেকে 48 ঘন্টা পরে আরও 4টা ট্যাবলেট খেতে হয়। খেলে তলপেটে ব্যথা, ব্লিডিং শুরু হয়ে সেই প্রেগনেন্সিটা ডিসকন্টিনিউ হয়ে যায়। কিন্তু যেটা এই যে মেডিসিনটা, সেটা কিন্তু একটা ভালো একটা বা বেনিফিশিয়াল একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু শুরু করা, যাতে করে সার্জিক্যাল কোনো যেতে হচ্ছে না, অথবা যাদের প্রেগনেন্সি কন্ট্রাইন্ডিকেশন, মেডিকেলি যারা খুব বেশি লিভার, তারপরে তার যদি কিডনির সমস্যা বা যার জন্য প্রেগনেন্সি কন্টিনিউশন করাটা তার হেলথের জন্য ইনজুরিয়াস, সেক্ষেত্রে কিন্তু এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি কিটটা খুবই ইফেক্টিভ। কিন্তু যেটা হচ্ছে আমাদের মা বোনেরা বা যারা না জানার জন্য ওনারা কোনো রকম পরীক্ষা ছাড়া সে আদৌ প্রেগনেন্ট কিনা, তার পিরিয়ড মিস করেছে অর্থাৎ তার ডেটটা সে মিস করেছে, তখন সে মনে করে কিট খেলেই তার পিরিয়ডটা হয়ে যাবে। সেজন্য সে প্রেগনেন্ট কিনা, তার প্রেগনেন্সির যে কোথায় আছে, প্রেগনেন্সির বয়সটা কত, সেগুলি কোনো কিছুই না জেনে ওরা কিন্তু কিটটা খেয়ে ফেলে। কিন্তু এই মেডিসিনের কিছু ইউজের কিছু রেস্ট্রিকশন আছে বা নিয়ম আছে, বা বিশেষজ্ঞদের পরামর্শ তো অবশ্যই লাগবে। কারণ আমরা বলি যে 9 সপ্তাহ অর্থাৎ 63 ডেজ যদি তার প্রেগনেন্সির বয়স হয়, শুধুমাত্র সেই সময় পর্যন্ত কিন্তু তারা খেতে পারবে। এর বেশি হলে কিন্তু এটা খাওয়া যাবে না, শেষে এটা বেশি খারাপ হয়ে যাবে বা সেটা কাজ করবে না। এটা একটা শুধুমাত্র ইন্ট্রাইউটেরাইন অর্থাৎ তার প্রেগনেন্সিটা জরায়ুতেই থাকতে হবে। যদি জরায়ুর বাইরে থাকে, আমরা বলি একটোপিক প্রেগনেন্সি, তখন কিন্তু এটা খেয়ে কোনো লাভ হবে না, বরং সেটা আরও বেশি খারাপ হয়ে যাবে। এটা একটা। এবং আমরা বলি যে অবশ্যই প্রথম ট্যাবলেটটা এবং হসপিটালে গিয়ে চিকিৎসকের সামনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে তারা কোনো কিছু নিয়ম না মেনে যখন খেয়ে আসে, হয়তো দেখা যাচ্ছে 7 দিন 10 দিন ধরে প্রচণ্ড ব্লিডিং। এটার যে সাইড ইফেক্টগুলি আমি একটু তাহলে বলে নিই যে এটার পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, তার বমি বমি ভাব হতে পারে, পেট ব্যথা হতে পারে, মাথা ব্যথা, ঝিমঝিম করা, খিঁচুনি, কখনো কখনো যে আমরা বেশি সাইড ইফেক্ট যেটা বলি, প্রচণ্ড পেট ব্যথা, প্রচণ্ড ব্লিডিং এবং পেশেন্ট শকে চলে যায়, কনভালশন হয়। এই অবস্থায় ম্যাক্সিমাম রোগী আমরা পাই যে তারা শকে অর্থাৎ তার হিমোগ্লোবিন অর্থাৎ রক্তশূন্য অবস্থায় সে কিন্তু হসপিটালে আসে উইদাউট এনি ব্লাড। এবং যখন আপনাদের কাছে আসে তখন কার্যত খুব একটা কিছু অনেক সময় কিছু করার থাকে না, শুধুমাত্র ছোট্ট একটা ভুলের জন্য একটা জীবন তখন শেষ হয়ে যায়। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই আয়োজনটি দেখছেন, আবারও একটু মনে করে দিব, বিশেষ করে 10672 এটি আমাদের হটলাইন নাম্বার, এবং বিশেষ করে ডক্টর রুকসানা পারভীনের কথা আপনারা শুনছেন, এবং তার মতো এরকম মানে নিঃসন্দেহে তিনি একজন গণী মানুষ, এবং তার মতো এরকম অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এক ছাতার নিচে আলোক হেলথ কেয়ার হাসপাতালে রয়েছে, এবং আপনারা
আপনারা আপনাদের যে কোনো সমস্যায় তাদের শরণাপন্ন হতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, এবং আমার কাছে মনে হয়েছে যে প্রতিনিয়তই আপনারা এই ধরনের পেশেন্টগুলো পান এবং তাদের অনেক পরামর্শ দেন, সেটি একটি দিক। আবার এই ক্যান্সারের ঝুঁকি, এবং আমরা দেখছি যে প্রতি বছরই আমাদের এই ক্যান্সারের রোগী বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের সুযোগ সুবিধা বা চিকিৎসা পদ্ধতি সেগুলোও কিন্তু বাড়ছে না। এবং অনেকেই আমরা দেখি যে যেটা দেশে চিকিৎসা সম্ভব, মানে আমি আলোকের কথাই বলবো যে আলোক তার প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে এই জায়গাগুলোতে অনেক দারুণ ডেভেলপ করেছে। তো সেটি নিয়ে একটু কথা বলবো, এবং একদম মানে বিদেশমুখীটা যদি আমরা কমাতে পারি তাহলে কিন্তু অনেকাংশে আরও নতুন নতুন জটিলতা থেকে আমরা বাঁচতে পারি। আপনার কাছ থেকে শুনবো, একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে। আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে। আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে, আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা NICU সার্ভিসের প্রয়োজন হয়। আমাদের দেশে নবজাতকের NICU সার্ভিস খুবই অপ্রতুল। সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল NICU সার্ভিস যুক্ত করেছে, যার সফলতার হার আন্তর্জাতিক মানের। আমাদের এই NICU সার্ভিসের সাথে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর শাহিন আক্তার, অধ্যাপক ডক্টর ইমরুল ইসলাম ইমন, অধ্যাপক ডক্টর সেলিমুজ্জামান। আরও যুক্ত আছেন ডক্টর মৌসুমী আহমেদ মৌরি, আছেন ডক্টর শেখ শিমুল রহমান, ডক্টর আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে। তাই আমাদের NICUর সেবা নিন, আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন। মনে রাখবেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। কৃতজ্ঞতায় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্যসেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে রয়েছে স্বাস্থ্যসেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার। ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয়, এটি আপনার কিডনির জীবন রেখা। একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয়। একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে 1 থেকে 2 বার ডায়ালাইসিস নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সঠিক জায়গা থেকে ডায়ালাইসিস নেয়ার ফলে একজন রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার, যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা, ইনফেকশন কন্ট্রোল, বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন, অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ, দক্ষ টিম, বিশুদ্ধ পানি সরবরাহ, বিশুদ্ধ অক্সিজেন লাইন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। পাশাপাশি আরও থাকা উচিত ICU ও SDU সার্ভিস, যার সবকিছুই রয়েছে আলোক ডায়ালাইসিস সেন্টারে। প্রতি বছর প্রায় 5000-এরও বেশি রোগীকে আমরা ডায়ালাইসিস সেবা দিয়ে থাকি। সুতরাং আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সৌজন্যে আলোক হাসপাতাল। নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য।
আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি। আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি। এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয়। শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে। তাই আর দেরি নয়, আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ। আলোক ফার্মা, ঔষধ আপনার, দায়িত্ব আমাদের। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। দেখছেন আলোক হেলথ টিভি এবং আমরা হেলথ টকের মধ্যে রয়েছে। রুকসানা পারভিন, ডাক্তার রুকসানা পারভিন আমাদের আজকের অতিথি। আবারও বলছি 10672 এই নাম্বারে যুক্ত হয়ে আপনারা তার সাথে কথা বলতে পারেন এবং আপনারা যে কোনো পরামর্শ নিতে পারেন। বিরতির আগে প্রশ্ন ছিল, যেমনটা বলছিলাম, যে বিশেষ করে বিদেশমুখিতা বা সেখানে নানা ধরনের সমস্যার কথা আমরা জানি, কিন্তু আমরা যদি একটু সচেতন থাকি কিংবা একটু আগে থেকে প্রস্তুতি থাকে, তাহলে কিন্তু অনেকাংশেই এই বিষয়গুলো এড়ানো যায়। সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন? বিদেশ যাওয়ার ব্যাপারে বা এই যে চিকিৎসার জন্য যাচ্ছে, সেই জায়গাটায় আমি খুব সংক্ষেপে বলবো যে আসলে এই জায়গায় চিকিৎসক রোগী দুজনেরই কিন্তু একটু আন্তরিক, একটু আস্থা, একটু ভরসা দুপক্ষ থেকে এই জায়গাটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে বোধহয় সেটা অনেকাংশে কমে যাবে। আমি রোগীদেরকে বলবো যে একটা বিদেশ যখন আপনি যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, তখন কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে, যাওয়া আসা সব কিছু মিলিয়ে। ভাষাগত তো একটা সমস্যা থাকে, জি। তো ভাষাগত সমস্যা থাকে, যাওয়া আসার যে একটা ভিসা পাওয়ার ব্যাপারে দেখা যাচ্ছে একটা ভিসা পেতেই আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই ডিজিজটা আরও বেশি কিন্তু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। তো আমি বলবো যে বাংলাদেশে কিন্তু এখন অনেক ভালো চিকিৎসা হয়, সব চিকিৎসা হয় এবং অনেক ভালো চিকিৎসা হয়। কাজে একটু আস্থা রেখে আপনি দেশেই চিকিৎসা করেন, যেটা আপনি 2 বছর পর পর যাচ্ছেন অনেক বেশি একটা টাকার অ্যারেঞ্জ করে, সেটা আপনি প্রতি মাসে মাসে আসেন বা প্রতি 2 মাস পর পর আসেন, প্রতি 3 মাস পর পর আসেন, দেখবেন যে অনেক বেশি সুস্থ থাকবে। একটা প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকা এবং যে কথাটা আপনি বলছিলেন যে পারস্পরিক আস্থার একটা জায়গা রোগী এবং চিকিৎসকের মধ্যে, মানে এই বিশ্বাসটা যেমন থাকতে হবে, এটা একটা দিক। আবার আমি পরামর্শ নিব, আমি সুস্থ থাকবো, মানে এই কনসেপ্টেই কিন্তু আধুনিক বিশ্ব চলছে। আমি উন্নত বিশ্বের সম্পর্কে আমাদের খুব বেশি ধারণা অনেকের হয়তো নেই, কিন্তু সাম্প্রতিক সময়ে নানান তথ্যপাত্র দেখে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বাস্থ্য ব্যবস্থাপনা, সেটি নিয়ে তার ঔষধ ব্যবস্থাপনা, সেটা নিয়ে কিন্তু অনেক তথ্য বের হচ্ছে। এই জন্য বের হচ্ছে যে সেখানে কিন্তু অনেক ফাঁকফোকর, মানে আগে তেমনটা প্রকাশিত না হলে এখন কিন্তু জানা যাচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থাপনা এত মানুষের, বাংলাদেশে বিশেষ করে, সেটা কিন্তু সহজ ব্যাপার না, তাই না? তো সেই অর্থে যদি রোগী এবং চিকিৎসকের একটা সমন্বয় থাকে, প্রতিনিয়তই একটা ভালো সম্পর্ক থাকে, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। আপনি কি মনে করেন? সত্যি তাই, যে শুধুমাত্র রোগী এবং চিকিৎসকের, অর্থাৎ চিকিৎসককেও কিন্তু রোগীর ব্যাপারে অনেক বেশি আন্তরিক, অনেক বেশি সচেতন এবং তাদের কাউন্সিলিং সব ব্যাপারে আরও বেশি যদি আমরা আরেকটু নিজেদেরকে ডেভেলপ করি, এটা একটা, বা যেই জায়গাগুলিতে আমাদের একটু গ্যাপ রয়ে গেছে, লিমিটেশন আছে, সেই জায়গাটা যদি আমরা একটু ডেভেলপ করি এবং রোগীরা যদি এইটুকু আস্থা রাখেন যে উনি চিকিৎসক, ওনার সাথে কিন্তু আমার কোনো শত্রুতা নেই, উনি কিন্তু আমাকে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করতেই চিকিৎসক হয়েছেন। কাজে একজন রোগী সুস্থ হলে সবচেয়ে বেশি খুশি কিন্তু তার চিকিৎসক হন। এবং কতটা খুশি হই আমরা মাঝে মাঝে, সেটা আমরা সবসময় কিন্তু মিডিয়াতে এসে সেটা প্রকাশ করতে পারি না, কারণ আমরা কিন্তু মানুষ। আমার রোগী যখন ভালো হয় আমার কিন্তু খুব আনন্দ হয়, আমার রোগী যখন খারাপ হয় আমরাও কিন্তু কাঁদি। কাজে এতটুকু আস্থা রাখেন যে চিকিৎসক কখনোই ক্ষতি করার জন্য কখনো চিকিৎসা দেন না। আমরা প্রায় শেষ করব। যেমন MM কিট নিয়ে আপনি বলছিলেন, মানে সেটি নিয়ে আর কোনো তথ্য আপনি আমাদের দর্শকদের দিতে চান কিনা, বা তাদের সাবধান করা বা বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া, যেমনটা আপনি বলছিলেন, আমরা শেষ করব। মানে এই বিষয়ে কোনো কিছু যুক্ত করবেন? MM কিট নিয়ে আসলে প্রতিটা, আমরা যখন হসপিটালে অ্যাডমিশনগুলিতে আমরা বসি,
আমরা নিজেরা আলোচনা করি এবং মাঝে মাঝে খুব অসহায় ফিল করি যে যখন একটা রোগী খুব খারাপ অবস্থায় আসে শুধুমাত্র একটু নিজের অজ্ঞতার জন্য, ভুলের জন্য, তখন কিন্তু অসহায় ফিল করি। কারণ ওই রোগীটাকে যখন আমরা বাঁচানোর চেষ্টা করি হিমশিম খেয়ে যাই, আমরা ব্লাড আনে না, কোনো রকম ব্লাড ছাড়া সে একদম, কখনো কখনো দেখা গেছে আমাদের হিমোগ্লোবিন থাকে 12 থেকে 14, ওরা 2-3 নিয়ে চলে আসে, তো শকে চলে আসে, ব্লাডও নাই তাদের কাছে, সেই ব্লাডটাও তারা অ্যারেঞ্জ করতে পারে না। তো এতটুকুই বলবো যে আপনারা যে কোনো চিকিৎসায় নেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেন। আপনি যদি মেডিকেল টার্মিনেশন করতেও চান আপনি চিকিৎসকের কাছে যান, অন্তত একটা আলট্রাসোনোগ্রাম করেন, সত্যি আপনি প্রেগনেন্ট কিনা, আপনার প্রেগনেন্সি কত সপ্তাহ এবং সেটা জরায়ুতে আছে কিনা, এই ট্যাবলেটটা আপনি খেতে পারবেন কিনা, অতটুকু অন্তত জেনে বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসাটা নেন। আমরা শেষ করব, শেষ কথায় কি যুক্ত করবেন দর্শকদের উদ্দেশ্যে? শেষ কথা যেটি আমি বলতে চাই যে সবার ঊর্ধ্বে কিন্তু সুস্থতা। আমরা যদি সুস্থ থাকি, আমি যদি সুস্থ থাকি, আমি আমার পরিবারকে সুস্থ রাখতে পারবো। আমার পরিবার যদি সুস্থ থাকে, সমাজ সুস্থ থাকবে, দেশ সুস্থ থাকবে, বিশ্ব সুস্থ থাকবে। কাজেই আসুন আমরা চিকিৎসকের কাছে যাওয়া বা চিকিৎসা নেওয়া এটাকে কিন্তু আমরা খরচ হিসাবে না নেই, বিনিয়োগ হিসাবে নেই। কারণ আমি যদি সুস্থ থাকি পৃথিবী সুন্দর হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডাক্তার রুকসানা পারভীন এবং আমাদের আলোক পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ লোকমান হোসেন স্যার, এমডি স্যার, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকে আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন এবং আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।